সো ফল আউট একদম আগুন লাগিয়ে দিয়েছে। মোটমাট যার প্রমাণ আপনারা রিভিউজ এবং রেটিংয়েই দেখতে পারবেন। অনেকে তো এটাকে একটা সেরা গেম অ্যাডাপ্টেশন মনে করছে, যেটা আমিও মনে করি। একটা পোস্ট অ্যাপোক্যালিপটিক স্টোরির মধ্যে এতটা ডেপথ সত্যি প্রশংসা করার মতনই। বাই দ্য ওয়ে, এই ফল আউট টিভি সিরিজের একটা আলাদা আমি প্লেলিস্ট বানিয়েছি। আপনি যদি নতুন হন তো আমি রিকোয়েস্ট করবো যে ফল আউটের প্রথম সিজনটাকে আগে দেখে আসুন, তাহলে স্টোরিটা আরও ভালো বুঝবেন। একই সাথে আমি দ্বিতীয় সিজনকে দুটো ভাগে বানাচ্ছি, কারণ গল্পটা আসলেই অনেক বড়। তবে বড় বা ছোট সেটা চাপ আপনি কেন নেবেন, তার জন্য তো আমি আছি। আর কি, চলো শুরু করা যাক। হে গাইজ, আমি অর্ণব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি ফল আউট সিজন 2 সিরিজটাকে সম্পূর্ণ এক্সপ্লেন করব। তো আমরা এইটুকুনি তো দেখেছিলাম যে কুপারের স্ত্রী অর্থাৎ বারবারা, সেই কিন্তু এই প্রপোজালটা দিয়েছিল যে আমরা নিজেদের দেশের উপরেই বোমটা ফেলবো। তবে কেন? ঘটনাটা বহুদিন আগে ভল্টেক কোম্পানিতে মার্কেটিং চলছে, যে কিভাবে মানুষদের বোঝানো হবে যে এই মাশরুম ক্লাউড জিনিসটা কেমন হয়, মানে পরমাণু বিস্ফোরণ জিনিসটা কেমন হয়, যাতে মানুষদের মনে ভয় তৈরি হয় এবং মানুষেরা মাটির নিচে সেই ভল্টগুলো কেনে। অন্যদিকে সেই বার্ড অ্যাস্কিন্স, সেও প্ল্যান করেছে একটা প্রাইভেট হাইওয়ে বানাবে শুধুমাত্র পয়সাওয়ালা মানুষদের জন্য। অর্থাৎ যখন বিস্ফোরণ হবে বা বিস্ফোরণের কাউন্টডাউন শুরু হবে, তখন তো রাস্তায় জ্যাম লেগে যাবে। তো ধনী মানুষদের পালানোর জন্য একটা প্রাইভেট লেন বানানো হবে। মানে ব্যবসা করার 101টা উপায় এদের থেকে শেখা উচিত। তবে এই কথাগুলো শুনে বারবারাকে খুব আনইজি ফিল হচ্ছিল, যেন সে মন থেকে এই কাজগুলো করতে চাইছিল না। যাই হোক, তারপরেই আমরা দেখি বারবারা রবকো কোম্পানির মালিক রবার্ট হাউসের সাথে সাক্ষাৎ করে, যদিও এটা ডুপ্লিকেট রবার্ট হাউস যেমনটা আমরা দেখেছিলাম। তো রবার্ট তখন তাদের সামনে একটা ডিভাইস পেশ করে, যেটার নাম হচ্ছে অটোমেটেড ম্যান, বা যেটাকে আমরা ব্রেন কম্পিউটার ইন্টারফেস নামে চিনি। অর্থাৎ মানুষদের কন্ট্রোল করা যায় যে ডিভাইসটা দিয়ে। তো রবকো এবং ভল্টেকের মধ্যে একটা চুক্তি হয়েছিল, যে চুক্তি অনুযায়ী রবকো কোম্পানি এই ডিভাইসটা ভল্টেককে দেবে এবং ভল্টেক তার পরিবর্তে কোল্ড ফিউশন নামক সেই যে জিনিসটা রয়েছে, অর্থাৎ যেটার মাধ্যমে এই দুনিয়া আনলিমিটেড এনার্জি পাবে, সেই জিনিসটা রবকো কোম্পানিকে দেবে। রবকো সেটা দিয়ে তার নিজস্ব জায়গা অর্থাৎ সেই লাস ভেগাসে কিছু একটা এক্সপেরিমেন্ট করবে। কি এক্সপেরিমেন্ট করবে সেটা বারবারা জানে না। একই সাথে ভল্টেক কোম্পানির সাথে রবকোর যে অ্যাকচুয়ালি কি চুক্তি হয়েছিল, তাদের ভেতরের বহু জিনিস কিন্তু বারবারা জানে না, যেখানে বারবারাই কিন্তু একটা রিপ্রেজেন্টেটিভ এই কোম্পানির। তার হাজব্যান্ড কুপার, সে তো বারবারার সেই প্ল্যানগুলো জেনে গিয়েছিল যে বোম ফেলা হবে, এবং কুপার তার স্ত্রীকে ফাইনালি কনফ্রন্ট করে, তাকে প্রশ্ন করে যে কেন তুমি এই কাজটা করছো। বারবারা বলছে যে তার পরিবারের জন্য সেই কাজটা করছে। দুনিয়াতে অনেক খারাপ মানুষ রয়েছে, যাদের থেকে নিজের পরিবারকে বাঁচানোর জন্য বারবারা এই কাজটা করছে। তখন কুপার থেকে প্রশ্ন করে যে তোমার থেকেও খারাপ মানুষ আর কে হতে পারে। আসলেই বারবারার হাতটা সম্পূর্ণভাবে বাঁধা ছিল। এই ভল্টেক কোম্পানিটাকে কে চালাচ্ছে ভেতর থেকে, সে কিন্তু কিছুই জানে না। ঘটনাটা তারও আগে বারবারা তার সঙ্গী বা তার কলিগ বেটি পিয়ারসনকে একটা কাজ দেয়। এটা হচ্ছে সেই বেটি পিয়ারসন যে হচ্ছে ভল্ট 33-র ওভারসিয়ার। যাই হোক, বারবারা বেটিকে বলে যে সেই কোল্ড ফিউশনটা কিভাবে স্টোর করে রাখতে হয়, কারা সেই জিনিসটার উপরে নজর রাখছে, সব খবর রাখতে। আসলে সে সত্যিই চিন্তিত ছিল যে এই কোম্পানি কি প্ল্যান করছে। আর তখনই এলিভেটরে বারবারার সাথে একজন মানুষের সাক্ষাৎ হয়, সেটা হচ্ছে সিজি উইলজিং, যে হচ্ছে একজন সায়েন্টিস্ট, যাকে প্রথম সিজনে আমরা দেখেছিলাম। সে বেসিক্যালি বারবারাকে সাবধান করে দেয়। জাস্ট সাবধান না, বরং সেটা বড়সড় একটা ওয়ার্নিং। বারবারাকে বলে যে তুমি এই মেশিনের একটা রিপ্লেসেবল পার্ট, অর্থাৎ তোমাকে যদি এই কোম্পানি থেকে বাদও দিয়ে দেয় তাতে কারোর কিছু যায় আসবে না। নিজের পরিবারের যদি সে ভালো চায় তাহলে এইগুলো যাতে সে না করে। এগুলো বলতে সেই কোল্ড ফিউশনটার উপরে কার নজর রয়েছে, কারা সেগুলোকে দেখাশোনা করছে, সেটা দিয়ে আসলেই কি হবে, এই সব খবর যাতে সে না লাগায়। সেই সায়েন্টিস্টটা বারবারাকে কিছু কথা বলতে বলে। আসলে একটা বড় মিটিং আছে যেখানে বড় বড় কোম্পানিগুলো একত্রিত হবে এবং সেখানে বারবারাকে একটা স্পিচ দিতে হবে। সেটাই সেই মানুষটা তাকে শিখিয়ে দেয়। তো কি সেই কথাগুলো, যেটা আমরা প্রথম সিজনেই শুনেছিলাম, যেখানে বারবারা বলেছিল যে আমাদের নিজেদের দেশের উপরেই আমরা বোম ফেলবো। সো বোঝা গেল বারবারার এতে কোনো প্ল্যান নেই, বরং নিজের ফ্যামিলিকে বাঁচানোর জন্যই সে এই কাজটা করেছে। সে তার স্বামীকে এইটাই তো বোঝানোর চেষ্টা করছে যে সবার উপরে কেউ তো আছে যার হাতে সব লাগামগুলো রয়েছে। কুপার একটা জিনিস তো লক্ষ্য করেছে যে হ্যাঙ্ক তার হাতের সাথে একটা ব্রিফকেসকে একদম বেঁধে রেখেছে হ্যান্ডকাফ দিয়ে। নিশ্চয়ই তার মধ্যে কিছু ইম্পর্টেন্ট রয়েছে, সেই সন্দেহটাই হয় তার মনে। এবং কুপার হ্যাঙ্ককে নেশা টেশা করিয়ে, মানে ঘুমের ওষুধ টষুধ খাইয়ে চুপচাপ সে ব্রিফকেসটাকে ওপেন করার চেষ্টা করে, এবং কুপারের স্ত্রী বারবারাও তাকে হেল্প করে। মানে বারবারা তার নিজের স্বামীর থেকে আর কিছু লুকাতে চায় না। সেই ব্রিফকেসটার মধ্যে ছিল এক টাইপের ইঞ্জেকশনের মতন, যেটা হ্যাঙ্কের ঘাড়ে পুশ করে তারা সেই কোল্ড ফিউশনটাকে বার করে নেয়। বোঝা গেল সেই কোল্ড ফিউশনটাকে তারা হ্যাঙ্কের ঘাড়ের মধ্যে লুকিয়ে রেখেছিল। এবং এটা নতুন তো কিছু না, আমরা প্রথম সিজনেও দেখেছিলাম
বলেছিলাম যে সেই সায়েন্টিস্টটা সিগি উইলজিং, সেও তো নিজের ঘাড়ে সেই কোল্ড ফিউশনটাকে লুকিয়ে রেখেছিল। তবে কুপার যে বর্তমানে একজন ঘুল, তার তো অবস্থা খুবই খারাপ। যেমনটা আমরা দেখেছিলাম যে লুসি তাকে ঘুষি মেরে একদম দোতলার জানলা থেকে বাইরে বার করে দেয় এবং সে বেচারা বিচ্ছিরিভাবে ফেসে গিয়েছে, যেখান থেকে সে বেরোতে পারছে না। সে এমন একটা জায়গায় রয়েছে যেখানে অন্যান্য মানুষরাও তাকে সাহায্য করছে না। সময় পেরিয়ে যাচ্ছে, কুপার যদি ওষুধ না খায় তাহলে আস্তে আস্তে সে তার মানসিক কন্ট্রোলগুলো হারিয়ে ফেলবে, মানে সে একটা ফেডাল ঘুলে পরিণত হবে, একটা জেনুইন জম্বিতে পরিণত হবে। মোটমাট আশার আলো তো প্রায় নিভেই গেছিল, সেই মুহূর্তে একটা অচেনা ফিগার সেখানে চলে আসে যে কুপারকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে চলে যায়। আমরা দেখতে পেয়েছি অচেনা ফিগারটা, মানে বেশ বড়সড় একটা চেহারা তার, সে কুপারকে একটা পরিত্যক্ত চার্চের মধ্যে নিয়ে যায়, যেখানে কুপারের সে পেটের ক্ষতস্থানটার মধ্যে একটা ইউরেনিয়াম গুঁজে দেয়। সে জানে যে এটা কুপারের ক্ষতস্থানটাকে খুব তাড়াতাড়ি হিল করে দেবে। তবে সেই অচেনা ফিগারটা আসলেই কে? সেটা হচ্ছে সুপার মিউটেন্ট, যে এবং যারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং সে চায় কুপারও তাদের দলে যোগদান করুক। তবে কুপার সে তো সোলো প্লেয়ার। সেই সুপার মিউটেন্টটা জানায় যে এই মানুষেরা, এই কোম্পানিগুলো তাদেরকে এরকম বানিয়েছে, এই দুনিয়া থেকে সম্পূর্ণ আলাদা করে দিয়েছে, তো এখন সময় হয়েছে তাদের থেকে এই সম্পূর্ণ দুনিয়াটাকে ছিনিয়ে নেওয়ার। এই সুপার মিউটেন্টদের ব্যাপারে আমি আগেও বলেছি। ওয়েস্টেক নামক একটা কোম্পানি মানুষদের উপরে এক টাইপের ভাইরাস ইউজ করে, এক টাইপের এক্সপেরিমেন্ট ছিল সেটা, যেটা নাম হচ্ছে ফোর্স এভলিউশনারি ভাইরাস। সেটার মাধ্যমেই তারা সুপার মিউটেন্টদের তৈরি করে। এছাড়াও আনক্লেভও প্রচুর এক্সপেরিমেন্ট করেছে, যারা সেই ডেথল নামক ভয়ঙ্কর বায়ো ওয়েপনগুলো বানিয়েছিল। তো এই আনক্লেভের এগেনস্টে একটা বড় যুদ্ধ হবে, এই যুদ্ধরই প্রস্তুতি সে নিচ্ছে। তবে কুপার জানে যে সে এই লড়াইতে অংশ নেবে না, সেই কারণেই সে কুপারকে আরেকটা অন্য জায়গায় পাঠিয়ে দেয়, কারণ এই সুপার মিউটেন্টগুলো লুকিয়ে লুকিয়ে বসবাস করে। তারা চায় না যে অন্য কেউ যারা তাদের দলে না, সে যাতে এদের সিক্রেট লোকেশনগুলো জানতে পারে। অন্যদিকে লুসি ফাইনালি তার পিতার মুখোমুখি হয়। অবশ্যই তার পিতার থেকে অনেক কিছু তার জানা বাকি রয়েছে, তো তার পিতার বিচার করার জন্যই সে তার পিতাকে তাদের সেই ভল্টে নিয়ে যাচ্ছে। তবে সেই স্থানে সে কিছু অদ্ভুত জিনিস লক্ষ্য করতে পারে। তার পিতা এই ওয়েস্টল্যান্ড থেকে বহু মানুষদের গ্যাদার করেছে, যাদের ঘাড়ের মধ্যে সেই চিপটা লাগিয়ে দিয়েছে এবং তাদেরকে দিয়ে কাজ করাচ্ছে, এবং তারা হাসি মুখে কাজ করছে। এই তো লুসি দুজন লিজেনারিজকে দেখতে পায়। শুধু তাই না, আরও অনেক মানুষদের দেখতে পায় যারা এই ওয়েস্টল্যান্ডে নৃশংসভাবে মানুষদের হত্যা করছে, তবে তারা এই স্থানে আচমকা খুব ফ্রেন্ডলি হয়ে গেছে। তার পিতা জানায় যে এই জন্তুর থেকে অধম মানুষগুলোকে ঠিক করার এই একটাই উপায় হচ্ছে এই যন্ত্রটা, এই চিপটা। তবে তখন তার মেয়ে পাল্টা প্রশ্ন করে যে এখানে ফ্রি উইল কোথায় গেল? এই মানুষগুলোকে তো তার পিতা কন্ট্রোল করছে, তারা স্ব ইচ্ছায় তো এটা করছে না। তার পিতা বলার চেষ্টা করছে যে সে একটা বেটার দুনিয়া বানানোর চেষ্টা করছে। এই প্রত্যেকটা মানুষের গল্প সে শোনায় যে কোথার থেকে এই মানুষগুলোকে সে তুলে এনেছে এবং কেমনভাবে তারা বসবাস করতো। তবে এখানে তারা প্রত্যেকে একে অপরকে ভালোবাসছে। তবে লুসি এই কনসেপ্টটাকে মেনে নিতে পারছে না, কারণ এটা আলটিমেটলি একটা দাসত্ব তার মতে। তো তাকে বোঝানোর জন্যই তার পিতা তাকে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেয়। দুজন মানুষ রয়েছে যাদের সেই ব্রেন চিপটাকে এখনো অ্যাক্টিভেট করা হয়নি, যার ফলে তাদের মধ্যে অ্যাগ্রেশনটা স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে। তার পিতা জানায় যে তাদের বাঁধনটা খুলে দিতে, যাতে তার মেয়ে দেখুক যে বিনা কন্ট্রোলে এই মানুষগুলো কেমন আচরণ করে, এবং লুসি সেটাই দেখতে পায়। সেখানে একটা রেড বাটন ছিল। হ্যাঙ্ক তার মেয়েকে বলে যে সেই বাটনটা টিপলেই তাদের চিপটা অ্যাক্টিভেট হয়ে যাবে এবং তারা শান্ত হয়ে যাবে, এবং অবশেষে লুসি নিজে হাতে সেই বাটনটা প্রেস করে এবং সে রিয়েলাইজ করে যে তার পিতা একেবারে তো ভুল না। অন্যদিকে ম্যাক্সিমাস এবং থেডিয়াস, তারা তো ব্রাদারহুড থেকে পালিয়েছে এবং তাদের কাছে রয়েছে সেই মূল্যবান জিনিসটা, অর্থাৎ কোল্ড ফিউশন। থেডিয়াস বলে যে এই জিনিসটাকে বিক্রি করে দিতে, তাদের আর কি কাজে লাগবে। তবে ম্যাক্সিমাস জানে যে এই জিনিসটা খারাপ হাতে গেলে কি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারে। তো রাতের বেলা তারা ক্যাম্পফায়ার জ্বালিয়ে একটা জায়গায় রেস্ট নিচ্ছিল, সেই মুহূর্তে তারা ডগমিটকে দেখতে পায়, সেই কুকুরটা। তারা চিনতে পেরে যায় এবং ডগমিটকে ফলো করতে করতেই তারা ফাইনালি কুপারের কাছে এসে পৌঁছায়, যাকে অবশ্যই ম্যাক্সিমাস তেমন একটা পছন্দ করে না। অন্যদিকে সেই ভল্টে ঘটে গেছে এক ভয়ঙ্কর কাণ্ড, কারণ সেই ভল্ট 33 যে ওভারসিয়ার ছিল বেটি পিয়ারসন, তার কথা কিন্তু শুনছে না কেউ। আসলে রেগ নামক সেই ছেলেটা এক টাইপের সাপোর্ট গ্রুপ বানিয়েছে, যারা একত্রিত হয়ে সেই ভল্টের সব রিসোর্সগুলোকে নষ্ট করে যাচ্ছে, মানে ভল্টের নিয়মকানুন ভঙ্গ করছে, এবং সেটারই প্রতিবাদ কিন্তু বেটি করে। তবে বেটির কথা কেউ শুনছে না, মানে সেখানে এক টাইপের ডেমোক্রেসি তৈরি হয়ে গেছে, যারা সবাই মিলে রেগকেই সাপোর্ট করছে। অন্যদিকে ভল্ট 32 যে ওভারসিয়ার ছিল, অর্থাৎ স্টেপ, যে চেটকে নিজের স্বামী বলে অ্যানাউন্স করে দিয়েছে, যেটা চেট অবশ্যই চায় না। একই সাথে চেট এটাও জানতে পারে যে গতকালই উডি নামক সেই মানুষটা স্টেপের কাছে কিছু কমপ্লেইন জানিয়েছিল যে সে কিছু সিক্রেট কথা শুনতে পেয়েছে, এইসব এক্সপেরিমেন্ট বা এরম টাইপের কিছু। তবে আজকেই উডিকে পাওয়া যাচ্ছে না, সে নাকি মিসিং। কোথায় গেল সে আসলে? অবশ্যই স্টেপের উপর সন্দেহ তো আমাদের প্রথম থেকেই ছিল। সেই যে উডির সাথে কিছু একটা করেছে, সেটা ভাবলেও তো ভুল হবে না। তবে কে এই স্টেপ?
ওয়েল অলরেডি চেট তার আই কার্ডটা দেখে জানতে তো পেরে গেছে যে তার বয়স অনেক আগের, সেই বড় যুদ্ধেরও আগের, এবং সে একজন কেনাডিয়ান। আর এই ফল আউট ইউনিভার্সে এটির আর একটা গল্প চলছে। সময়টা বহুদিন আগের, যখন স্টেপ এবং তার মা একটা ইউরেনিয়াম ইন্টারনমেন্ট ক্যাম্পে কাজ করত। এটা হচ্ছে সেই সময় যখন আমেরিকা কানাডা দখল করে নিয়েছিল। যেমনটা বলেছিলাম যে একটা বড় যুদ্ধ হয়েছিল, সিনো আমেরিকান ওয়ার, চায়নার সাথে আমেরিকার একটা বড় যুদ্ধ হয়েছিল। তো এই স্রোতেই আমেরিকা কানাডা দখল করে নিয়েছিল এবং বহু রেবেল গোষ্ঠী তখন কানাডায় তৈরি হয়, যারা সৈনিকদের উপরে আক্রমণ করা শুরু করে। আর সেই সুযোগেই স্টেপ এবং তার মা সেই ইন্টারনমেন্ট ক্যাম্প থেকে পালায়। তবে পালানোর দরুন তার মা একটু ঘায়েল হয় এবং অবশ্যই সে ট্রাভেল করতে পারবে না। সেই কারণে সে স্টেপকে জানায় যে শীঘ্রই পালাতে। তার মা তাকে জানায় যে ঈশ্বরে বিশ্বাস রাখতে এবং প্রয়োজন পড়লে যতগুলো মানুষকে হত্যা করা দরকার সে যাতে করে। এবং আমরা সেটাই তো দেখি। স্টেপ চলতে চলতে বর্ডারে চলে আসে এবং সেই বর্ডার গার্ডকেও সে হত্যা করে আমেরিকায় প্রবেশ করে। বাকি মানুষদের মধ্যেই সে একদম ঘুলে মিশে গিয়েছে, কেউ তাকে চিনতে পারছে না। আমরা দেখেছিলাম যে কুপার হ্যাঙ্ককে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিল। তো হ্যাঙ্কের ঘুমন্ত শরীরটাকে তো তার ঘর অব্দি পৌঁছে দিতে হবে। তো সেই কারণে তারা একটা চাকরানিকে ডেকেছে এবং সেই হোটেলের চাকরানি ছিল স্টেপ। স্টেপ কুপারকে দেখেই তো চিনতে পেরে যায়, কারণ সেই ভলটেকের সব অ্যাডভার্টাইজমেন্টে কুপারের ছবি রয়েছে। অন্যদিকে স্টেপ এই প্রশ্নটাও করে যে তার কি জানা আছে যে কিভাবে এই ভলটেক কোম্পানিতে ঢুকতে হবে কাজের জন্য, মানে সে কাজ করতে চায় সেই কোম্পানিতে। তবে কুপার জানায় যে না, সে জানে না, তবে এই হ্যাঙ্ক যে ঘুমিয়ে রয়েছে সে জানে। মানে আমরা বুঝতে পারছি যে স্টেপ কিভাবে একটা ছোট জায়গা থেকে ধীরে ধীরে বড় জায়গায় নিজের কানেকশনগুলো তৈরি করা শুরু করেছে। বর্তমানে সে 32 নম্বর ভল্টের ওভারসিয়ার এবং খুব শীঘ্রই তার সাথে চেটের বিয়ে হবে। কিন্তু চেট তো তাকে বিয়ে করতে চাইছে না। চেট তখন সেই সিঙ্কে বাসন মাজতে মাজতে আচমকা লক্ষ্য করে যে সেখানে একটা চশমা আটকে রয়েছে সিঙ্কে, যেটার জন্য জল যাচ্ছে না। এবং এই চশমাটা সে জানে এটা হচ্ছে উডি নামক সেই মানুষটার চশমা, যাকে আর পাওয়া যাচ্ছে না। সে স্টেপকে জিজ্ঞেস করে যে উডির কি কোনো খবর সে জানে। স্টেপ জানায় যে উডিকে নাকি 31 নম্বর ভল্টে পাঠানো হয়েছে সেখানকার লিডারশিপ এক্সচেঞ্জ প্রোগ্রামের জন্য, যেটা অবভিয়াসলি মিথ্যে কথা। প্রিটি ম্যাচ শিওর যে স্টেপ উডিকে হত্যা করিয়ে দিয়েছে, কারণ উডি অনেক কিছুই শুনতে পেয়ে গেছিল। তারপরে স্টেপ 33 নম্বর ভল্টের ওভারসিয়ার বেটি পিয়ারসনের সাথে সাক্ষাৎ করে। তাদের যেমন চুক্তি হয়েছিল যে সে 32 নম্বর ভল্টের থেকে 50% জল শেয়ার করবে 33 নম্বর ভল্টকে, কারণ সেখানে জলের সমস্যা হচ্ছিল। তার পরিবর্তে সেই 33 নম্বর ভল্টের যে আগের ওভারসিয়ার ছিল হ্যাঙ্ক, তার একটা পার্সোনাল বাক্স রয়েছে, সেটা স্টেপকে এনে দিতে হবে, এবং সেটাই হয়। আর তারপরে সেই ইভেন্টটাই ঘটে যেটা চেট একদমই চাইছিল না। জোর করে স্টেপকে তাকে বিয়ে করতে হচ্ছে। তবে সেই ফাদার যখন তাকে প্রশ্ন করে যে সে কি এই বিয়ের জন্য রাজি নাকি, মানে স্টেপকে নিজের স্ত্রী হিসাবে মেনে নেয় নাকি, তখন চেট জানায় যে না, তার মনে এতদিন ভয় ছিল, তবে এখন আর ভয় নেই। সে যা যা জানতো সব কিছু সব মানুষদের বলে দেয়। ইভেন স্টেপ যে একজন কানাডিয়ান নাগরিক সেটাও সে জানিয়ে দেয়। এখন যেমনটা আপনাদের একটু আগেই বললাম যে কানাডার সাথে তাদের সম্পর্কটা খুব একটা ভালো না। এখন স্টেপ তো বুঝে যায় যে তার পোল খুলে গেছে, লুকানোর মতন আর কিছু নেই। সে সরাসরি দৌড় দেয় নিজের অফিসে এবং দরজাটা লক করে দেয় যাতে তাকে কেউ আর না ধরতে পারে। অন্যদিকে সেই ফ্ল্যাশব্যাকে কুপার সে তো হ্যাঙ্কের থেকে সেই কোল্ড ফিউশন ডায়োডটা নিয়ে নিয়েছে। এখন এই জিনিসটা হচ্ছে বিশ্বের সব থেকে শক্তিশালী একটা টেকনোলজি। এটা যদি কোনো খারাপ হাতে চলে যায় তো হয়ে যাবে সমস্যা। মোটমাট এই বিশ্বের সব থেকে ধনী মানুষ অর্থাৎ রবার্ট হাউস সেটা চায়। তার পরিবর্তে সে ভলটেককে কিছু বোম দেবে, যেটা দিয়েই ভলটেক গোটা দুনিয়াকে বোম মেরে উড়িয়ে দেবে, এমনটাই কুপার বিশ্বাস করে। এখন কতটা সত্য সেটা আমাদের এখনও জানা বাকি আছে। যাই হোক, সেই কোল্ড ফিউশনটা কোনো খারাপ মানুষের হাতে দেওয়া যাবে না। তো কি করা উচিত তাহলে এখন? এই বিষয়েই সে কংগ্রেসম্যান ডায়ানা ওয়ালসের সাথে কথা বলে, যার সাথে কুপারের ভালোই সম্পর্ক। সে জানায় যে খুব শীঘ্রই দেশের প্রেসিডেন্ট আসছে প্লেনে করে, তো সে কুপারের সাথে প্রেসিডেন্টের সাক্ষাৎ করার একটা ব্যবস্থা করে দিতে পারবে। তখন কুপার সরাসরি সেই জিনিসটা প্রেসিডেন্টের হাতেই দিয়ে দিক। ওয়েল, কুপারের স্ত্রী মনে করে যে কুপার একটা ভালো স্টেপ নিয়েছে। কুপার অবশেষে প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করে এবং তাকে সেই কোল্ড ফিউশন ডায়োডটা দিয়ে দেয়। কুপারকে আশ্বাস দেওয়া হয় যে এখন সব কিছু ঠিক হয়ে যাবে। তবে আদৌ কি সব কিছু ঠিক হয়েছিল? ঘটনাটা তো প্রায় 200 বছর আগের, তারপরে তো সত্যি সব কিছু ধ্বংস হয়ে গেল। বর্তমানে কুপার হচ্ছে একটা ঘুল যে ম্যাক্সিমাস এবং থেডিয়াসের সাথে রয়েছে, এবং সেই কোল্ড ফিউশনটা এই মুহূর্তে ম্যাক্সিমাসের কাছে রয়েছে। ম্যাক্সিমাস সেটা লুসিকে দিতে চায়, কারণ সে লুসিকে বিশ্বাস করে। তবে লুসি এখন কোথায়? ওয়েল, কুপার তাকে সাহায্য করবে। আসলে তাদের এই রাস্তাটা বড় কঠিন, বাইরে অনেকগুলো ডেথ ক্লজ রয়েছে, তাদের সাথে লড়তে হবে। অন্যদিকে লুসি যাকে ম্যাক্সিমাস ভালোবাসে তার কাছেও তো যেতে হবে। তো এগুলোর জন্য সেই কুপারকে তাকে সেই কোল্ড ফিউশনটা দিতে হবে, এবং ম্যাক্সিমাস তাকে দিয়ে দেয়, কারণ সে দেখেছে যে লুসি কিন্তু কুপারকে বা এই ঘুলকে বিশ্বাস করে।
তখন কুপারের মুখ থেকে আমরা একটা কথা শুনতে পারি যে একজন মানুষ আছে যে এই খেলাটাকে ভেস্তে দিয়েছিল, সেটা হচ্ছে এই লাস ভেগাসের রাজা অর্থাৎ রবার্ট হাউস। খেলা বলতে সেই বড় কোনো কোম্পানি যে সবার লাগাম ধরে রয়েছে, যে এই সব কিছু প্ল্যান করেছিল যে কিভাবে বোমগুলো ফাটবে, সব কিছু কিভাবে হবে, তবে এই বড় প্ল্যানটাকে ভেস্তে দেওয়ার চেষ্টা করেছিল রবার্ট হাউস, যাকে প্রথম থেকে একটা খারাপ মানুষ মনে হয়েছিল। সে অ্যাকচুয়ালি অতটাও ইভিল না যেটা কুপার মনে করে। সো তারা সেই মুহূর্তে অনেক অস্ত্র নিয়ে রেডি হচ্ছে। ম্যাক্সিমাস একটা পাওয়ার আর্মারও পরে নিয়েছে সেই ডেথ ক্লজগুলোর সাথে লড়াই করার জন্য। স্থানটার নাম হচ্ছে রান ডাউন টাউন এবং সেখানে এখনও নিউ ক্যালিফোর্নিয়া রিপাবলিকের পতাকা উড়ছে। মানুষদের মনে এখনও ভরসা রয়েছে এবং সেই এনসিআর এর পাওয়ার আর্মারটা পড়া দেখে মানুষদের মধ্যে আরও জোশটা বেড়ে যায়। মানুষরা ভাবতে থাকে যে এনসিআর হয়তো আবারও ফিরে এসেছে, অর্থাৎ নিউ ক্যালিফোর্নিয়া রিপাবলিক। তারপর ম্যাক্সিমাস এবং থেডিয়াস চলে যায় সেই ডেথ ক্লজগুলোর সাথে লড়াই করার জন্য। অন্যদিকে কুপার সেই কোল্ড ফিউশনটা নিয়ে চলে যায় সেই বিল্ডিংয়ের কোল্ড ফিউশন জেনারেটরটার কাছে, যেটা সে অ্যাক্টিভেট করে দেয় এবং ফাইনালি আমরা দেখতে পাই যে রবার্ট হাউস, যে নিজেকে অমর বানানোর প্ল্যান করেছিল, সে একটা স্ক্রিনের মাধ্যমে কুপারের সাথে কথা বলা শুরু করে। অন্যদিকে নর্মকে মনে আছে তো, সে ভল্ট 31 থেকে ছেলেমেয়েগুলোকে নিয়ে বাইরে পালিয়ে গিয়েছিল। এতক্ষণ তো সে ছদ্মবেশে ছিল, তবে তার আসল পরিচয়টা বাকি ছেলেরা জানতে পেরে গেছে। তারা নর্মকে তো বেঁধে রেখেছিল, তবে তাদের মধ্যে একটা ভালো মেয়ে রয়েছে যার নাম হচ্ছে ক্লডিয়া, যে নর্মকে হেল্প করার চেষ্টা করে। নর্ম তৎক্ষণাৎ একটা রেডিওতে তার বোন অর্থাৎ লুসি এবং তার পিতার উদ্দেশ্যে কিছু বার্তা পাঠাতে থাকে। সে লুসিকে জিজ্ঞেস করে যে সে কোথায়, কারণ নর্ম সেও এই মুহূর্তে ভল্টের বাইরে রয়েছে। অন্যদিকে সে পিতার থেকে জানার চেষ্টা করছে যে তার পিতা কেন তাদেরকে সত্য কথাগুলো বলেনি এবং তাদের ভল্টের মধ্যে আসলে কি হচ্ছে বা কি হবে তাদের ভল্টের। অন্যদিকে আমরা লুসিকে তো দেখতে পাই তার পিতা হ্যাঙ্কের সাথেই রয়েছে, তবে হ্যাঙ্ক তাকে যতই কনভিন্স করার চেষ্টা করুক লুসি কনভিন্স হচ্ছে না। সে কোনোভাবেই এই মানুষগুলোকে ওরকম কন্ট্রোলে রাখতে চাইছে না, সেই কন্ট্রোলগুলোকে কমপ্লিটলিভাবে ব্রেক করে দিতে চায় এবং সেটা করার জন্য তাকে সেই মেইন ফ্রেমে যেতে হবে যে দরজাটা লকড রয়েছে। লুসি তার পিতার হাতটা বেঁধে চলে যায় সরাসরি সেই মেইন ফ্রেমের উদ্দেশ্যে। তবে সেই মেইন ফ্রেম রুমেই প্রবেশ করে লুসি এক ভয়ঙ্কর দৃশ্য দেখতে পায়। সেখানে জাস্ট একটা মানুষের মাথা রাখা রয়েছে যার সাথে কিছু তারটার কানেক্ট করা রয়েছে এবং সেই মানুষটা হচ্ছে ডায়ান ওয়েলচ, অর্থাৎ সেই কংগ্রেস ওম্যান যেই কুপারকে কনভিন্স করেছিল সেই কোল্ড ফিউশনটা প্রেসিডেন্টকে দিয়ে দিতে। তো দেখতেই পারছেন এই প্রত্যেকটা মানুষ যাদেরকে একটা ক্ষুদ্র ক্যারেক্টার মনে হয়েছিল, তারা একটা বড় ভূমিকা পালন করেছে। মিসেস ওয়েলচ, যার শুধু মুন্ডুটা সেখানে রয়েছে, সে আর্তনাদ করছে, সে মুক্তি চাইছে, মৃত্যু চাইছে সে, এবং বারংবার রিকোয়েস্ট করার পরেই লুসি তার কথাটা শুনে একটা ক্রোবার দিয়ে তার মাথায় একটা বাড়ি মারে এবং সম্পূর্ণ সিস্টেমটা বন্ধ হয়ে যায়। হ্যাঙ্ক তারপর সেখানে চলে আসে এবং লুসি তাকে জিজ্ঞেস করে কেন এই মানুষটাকেই এরকমভাবে আটকে রাখা হয়েছে কেন এবং কেই বা এই মানুষটা। হ্যাঙ্ক সত্য কথাটাই জানায় যে এটাই হচ্ছে সেই কংগ্রেস ওম্যান ডায়ানা ওয়েলচ এবং তার উপর এক্সপেরিমেন্ট করা হয়েছিল তার পার্সোনালিটির জন্য। আমরা যে এতগুলো মানুষ আশেপাশে দেখছি না যারা খুব ভদ্র আচরণ করছে, ওয়েস্টল্যান্ডের সেই গুন্ডাগুলো বা সেই খুনিগুলো একদম একটা ভদ্র নম্র মানুষদের মতন আচরণ করছে, এরা এই পার্সোনালিটিটা পেয়েছে ডায়ানার থেকেই। ডায়ানারই পার্সোনালিটি এই যন্ত্রটার মাধ্যমে শেয়ার করা হয়েছিল। হ্যাঙ্ক কিন্তু রবার্ট হাউসেরও কথাটা বলে। রবার্ট হাউসকে অ্যাকচুয়ালি তারা প্রতিদ্বন্দ্বী হিসাবে মনে করতো, কারণ রবার্ট হাউস সারা দুনিয়াতে রোবট বানানোর চেষ্টা করেছিল, তারা মানুষদের রোবটে ট্রান্সফর্ম করার চেষ্টা করেছিল, যেমনটা রবার্ট হাউস নিজে হয়ে গেছে। তবে হ্যাঙ্ক জানায় যে মানুষ বাদে দুনিয়াতে শুধু রোবটরা ঘুরবে, জিনিসটা দেখতে কতটা খারাপ লাগে, তাই না? যাই হোক, লুসি তো তার পিতার ইভিল প্ল্যানগুলো জানতে পেরে গেছে। অন্যদিকে হ্যাঙ্কেরও কিছু ব্যাকআপ প্ল্যান রয়েছে। তাদের মেন টার্গেট হচ্ছে এই চিপগুলোর উপরে এক্সপেরিমেন্ট করে এগুলোকে আরও ছোট করা, এতটা ছোট করা যে মানুষরা দেখতেও পারবে না যে কারোর ঘাড়ে কোনো চিপ ইমপ্ল্যান্ট করা রয়েছে, কেউ যে কারোর কন্ট্রোলে রয়েছে এটা বোঝাও যাবে না। এরকমই একটা ছোট চিপ হ্যাঙ্ক তার মেয়ের শরীরে ইমপ্ল্যান্ট করতে চায়, তার মেয়ের কাঁধে, যাতে সে তার মেয়েকে আবার আগের মতন ফিরে পায়, তার কথাতেই বিশ্বাস করবে, তার কথাতেই নাচবে, এরকম। বেচারি লুসি, তার তো আর কিছু করার নেই। এখন লুসিকে কে বাঁচাবে? প্রথম থেকেই যে ছিল, অর্থাৎ সেই ঘুল বা কুপার, যে রবার্ট হাউসকে তো অ্যাক্টিভেট করে দিয়েছে এবং কুপার রবার্ট হাউসকে এই কারণেই সাহায্যটা করলো কারণ সে জানতে চায় যে তার মেয়ে এবং তার স্ত্রী কোথায় রয়েছে। অবশেষে সে এটা তো জানতে পেরেছে যে আলাদা একটা ভল্ট বানানো হয়েছিল এই ম্যানেজমেন্টের জন্য, সম্ভবত সেখানেই রয়েছে তার স্ত্রী এবং মেয়ে, এবং সেই লোকেশনটাই রবার্ট হাউস তাকে বলে দেয়। তবে কিভাবে বলবে, সে তো একটা রোবট, এআই হয়ে গেছে সে এখন। তার জন্য কুপারকে সেই পিপ বয়টা পড়তে হবে, যদিও এই যন্ত্রটাকে কুপার খুব ঘৃণা করে, তবে কিছু করার তো নেই। তো রবার্টেরই দেওয়া ইনস্ট্রাকশন নিয়েই অবশেষে কুপার সেই লোকেশনে গিয়ে পৌঁছায় যেখানে সেই ক্রায়োপডগুলো রয়েছে এবং যেখানে হ্যাঙ্ক লুসির ঘাড়ে সেই যন্ত্রটাকে ইমপ্ল্যান্ট করার চেষ্টা করছে। সময় মতন কুপার সেখানে চলে আসে, যে সেই সিকিউরিটিটাকে হত্যা করে দেয় এবং লুসিকে সময় মতন বাঁচিয়ে নেয়।
কুপার হ্যাঙ্কের কোনো ক্ষতি করে না, বরং সে হ্যাঙ্ককে ছেড়ে দিয়েছে লুসির উপরে। লুসি নিজেই তার পিতার বিচার করবে। অন্যদিকে ম্যাক্সিমাস যে সেই পাওয়ার আর্মার পরে সেই ডেথ ক্লগুলোর সাথে লড়াই করছিল, তবে কতক্ষণ? অতগুলো ডেথ ক্লর সাথে সে একা লড়াই করবেও বা কিভাবে? তাকে সাহায্য করারও কেউ নেই। ইভেন সেখানে থাকা মানুষগুলো বেট লড়ছে যে ম্যাক্সিমাস জীবিত থাকবে নাকি মারা যাবে। তবে সময় মতন এনসিআর সেখানে চলে আসে সম্পূর্ণ গ্রুপ নিয়ে, যারা ঝামেলাটা সেখান থেকে সামলে নেয়। এই মানুষগুলো কোনোদিনই আশা ছাড়েনি। তারা জানতো যে একদিন এনসিআর আসবে। ক্যাপ্টেন রদ্রিগেজ সেও তো বলেছিল যে এনসিআর আলাদা তো হয়ে গেছিল, তবে একদিন তারা একত্রিত হবে, এবং একত্রিত হয়ে গেছে তারা। এবং তারা সেই স্থানে চলে আসে সেই ডেথ ক্লগুলোর সাথে লড়াই করার জন্য। অন্যদিকে সেই লিজনারিজদের মধ্যে লড়াই লেগে গেছে, অর্থাৎ নিজেদের মধ্যে লড়াই লেগে গেছে যে পরবর্তী রাজা কে হবে বা পরবর্তী কাইজার কে হবে। অবশেষে সেই মানুষটা, যার নাম হচ্ছে ল্যাসেরিটা লেগেটা, সে তাদের পুরনো কাইজার মানে আগের যে রাজা ছিল তার লেখা কাগজটা পড়ে, যেটাতে লেখা ছিল যে আমি হচ্ছি লাস্ট কাইজার এবং আমার সাথেই এই রাজত্ব শেষ হবে, মানে সব গল্প আমার সাথেই শেষ হবে, আমার পরে আর কেউ রাজা হবে না, এমনই একটা জিনিস সে লিখেছে। তবে এই সিক্রেটটা সে কাউকে বলে না, বরং নিজে কাইজারের ক্রাউনটা পরে নেয়, যাতে প্রত্যেকে মনে করতে থাকে যে পরবর্তী কাইজার সে হবে। মানে ক্ষমতাটা নিজের দখলে করে নেয়, এবং তার মেন টার্গেট যেটা ছিল যে এনসিআর, ব্রাদারহুড, মানে অন্যান্য যতগুলো সংগঠন আছে তাদের সবাইকে হারিয়ে এই সম্পূর্ণ দুনিয়ার উপর রাজ করতে, সেই স্বপ্ন নিয়েই তারা বেরিয়ে পড়েছে। অন্যদিকে নর্ম যে সম্পূর্ণভাবে ফেসে গিয়েছিল, সে ভল্ট 31-এর ছেলেমেয়েগুলো তো তাকে মেরেই ফেলতো, তবে ভাগ্য তার জন্য ভিন্ন কিছু লিখে রেখেছিল। সেই পুরনো ভল্টেকের অফিসের মধ্যে কিছু রেড রোচেস ছিল, মানে সেই বড় সাইজের আরশোলাগুলো। তো নর্মকে নিয়ে যাওয়ার দরুন অ্যাক্সিডেন্টলি তারা একটা এলিভেটরের দরজা খুলে ফেলে এবং সেখান থেকে ভর্তি রেড রোজ চলে আসে। তারা সেখানে একটা ম্যাসাকার চালায়, যেটাতে অধিকাংশ মানুষই মারা যায়। নর্ম সেখানে বেঁচে যায়। অন্যদিকে ক্লডিয়ার চরম ঘায়েল হয়, যাকে নিয়ে নর্ম সেখান থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে লুসি তার পিতার বিচার করবে, তাকে নিয়ে যাবে সেই ভল্টে যেখানে নিয়মকানুন অনুযায়ী তার বিচার হবে। তবে হ্যাঙ্ক লুসিকে জানায় যে এতদিন লুসি যেটা জেনেছে সেটা ভুল। লুসি হয়তো ভেবেছিল যে সেই ভল্টের মধ্যেই মানুষের উপরে এক্সপেরিমেন্টটা হবে, তবে না, এই ওপেন গ্রাউন্ড যেটাকে আসল দুনিয়া লুসি মনে করছিল, এই বাইরের দুনিয়াটা, এখানেই আসলে এক্সপেরিমেন্ট হচ্ছে। কারা করছে এটা হ্যাঙ্ক জানায় না। সবকিছু বলার আগেই সে একটা ডিভাইস বার করে, যেটা অন করে দেয় এবং হ্যাঙ্ক তার সম্পূর্ণ স্মৃতিটা হারিয়ে ফেলে। আসলে হ্যাঙ্কের ঘাড়েও একটা চিপ লাগানো রয়েছে, এবং ইনকেস হ্যাঙ্ক যদি ধরা পড়ে যায় বা এরকম যদি কোনো সিচুয়েশন হয়, তখন তারা এই সুইচটা মেরে নিজেদের সম্পূর্ণ স্মৃতিটাকে মুছে ফেলতে পারবে। তবে কাজটা করার আগে সে তার মেয়েকে একটাই কথা বলে যে সে সত্যিই লুসিকে ভালোবাসে। অবশ্যই হ্যাঙ্ক একটা ইভিল মানুষ, এটুকুনি তো আমরা জানি, তবে লুসির প্রতি যে তার যে ভালোবাসাটা রয়েছে এটাও সত্য। অন্যদিকে ম্যাক্সিমাস সেও সেই স্থানে চলে আসে এবং ফাইনালি লুসির সাথে সাক্ষাৎ করে, মানে এতটা সময় পর সেই প্রেমিক প্রেমিকার আবারও সাক্ষাৎ হয়। অন্যদিকে কুপার ফাইনালি সেই রুমটায় চলে যায় যেখানে ক্রায়োপডগুলো রয়েছে। কুপার ফাইনালি তার স্ত্রী এবং মেয়ের নামটা সেখানে দেখতে পায়। সে ভাবে যে এবার হয়তো সে তার স্ত্রী এবং মেয়েকে দেখতে পারবে। তবে তাদের ক্রায়োপডটা ওপেন করার পরই সে দেখে যে সেটা খালি, তারা আর সেখানে নেই। মিস্টার হাউস তখনও তার সাথে ছিল, যে কুপারকে জানায় যে এই খেলার একটা ছোট সৈন্য সে। আসল খেলাটা খেলছে আনক্লেভ, যারা বহু বছর আগে থেকেই লাগাম ধরেছিল। আমি প্রথম সিজনেই বলেছিলাম যে এই আনক্লেভ কিন্তু বিভিন্ন দেশের উপরে একটা আলাদা ইনফ্লুয়েন্স বজায় রেখেছে। কোন দেশে কোন সরকার থাকবে সব কিছু এরাই কন্ট্রোল করতো। কুপার যে সেই কোল্ড ফিউশনটা প্রেসিডেন্টের হাতে তুলে দিয়েছিল, আসলেই অজান্তেই সে আনক্লেভের হাতে সেটা তুলে দিয়েছিল, কারণ সেই প্রেসিডেন্টকে প্রেসিডেন্ট আনক্লেভই বানিয়েছে। তবে এত নোংরা পলিটিক্সে কুপারের কোনো ইন্টারেস্ট নেই। সেই আমরা ফ্ল্যাশব্যাকের সিন দেখতে পাই যখন কুপারকে অ্যারেস্ট করা হয়, কারণ সে দেশ বিরোধী কিছু কার্যক্রম করেছিল। আসলে কুপার তো অনেক কিছু জানতে পেরে গেছিল, যেমনটা দেখেছিলাম। সে ভেবেছিল সে একটা ভালো কাজ করেছে, সেই কোল্ড ফিউশনটা প্রেসিডেন্টের হাতে তুলে দিয়েছে। তা সত্ত্বেও পুলিশ তাকে অ্যারেস্ট করে নিয়ে যায়, কারণ সে অনেক কিছু জেনে গিয়েছিল। হয়তো তখনই সে তার স্ত্রীকে শেষবারের মতন দেখেছিল, আর তারপর থেকেই এতটা বছর কেটে গেছে, 200 বছর কেটে গেছে, সে তার স্ত্রীকে এখনো খুঁজে যাচ্ছে এবং তার মনে দৃঢ় বিশ্বাস তার স্ত্রী জীবিত রয়েছে। এবং এতদিন বাদে ফাইনালি তার মনে আমরা একটা খুশি দেখতে পারি যে সে কনফার্ম হয় যে তার স্ত্রী এবং মেয়ে জীবিত রয়েছে। সেই ক্রায়োপডটা তো খালি ছিল, তবে সেখানে একটা কাগজ সে লক্ষ্য করতে পারে যেখানে কলোরাডোর নাম উল্লেখ রয়েছে। আসলে কুপারের বহু আগের স্বপ্ন ছিল কলোরাডোতে তাদের একটা ছোট র্যাঞ্চ হবে, একটা কাউবয়ের মতন সে জীবনযাপন করবে। তবে তার স্ত্রী ফাইনালি তার শখটা রেখেছে। সেই ক্রায়োপডের মধ্যেই সে কুপারের উদ্দেশ্যে সেই বার্তাটা ছেড়ে দিয়ে গেছিল, কারণ সে জানতো কুপার তার খোঁজ করতে করতে এখানে আসবে। কুপার ফাইনালি বুঝতে পেরে যায় যে তার পরিবার এই মুহূর্তে কলোরাডোতেই রয়েছে। মোটামুটি রবার্ট হাউসের আর প্রয়োজন নেই। রবার্ট বারবার বলতে থাকে যে কুপারের কাজ এখনো শেষ হয়নি, সেই আনক্লেভ এখনো রয়েছে, তারা সবকিছুর উপরে নজর রাখছে। তবে কুপার জাস্ট নিজের পরিবারকে নিয়ে চিন্তা করছে এবং রবার্টকে সেখানে রেখেই, মানে সেই পিপ বয়টা সেখানে রেখেই সে চলে যায়।
অন্যদিকে স্টেপ, সে তো বেচারি ধরা পড়ে গেছে, এখন কি করবে? ওয়েল, হ্যাঙ্কের সেই পুরনো বাক্সটা সেটা সে ওপেন করে এবং যেটার মধ্যে আনক্লেভের একখানা পিক বয় রয়েছে সেটাকে সে ওপেন করে এবং একটা বার্তা পাঠায়। তার মুখ থেকে আমরা এটা তো জানতে পারি যে এই আনক্লেভের নাকি কান সবসময় খোলা রয়েছে। স্টেপ নিজেকে হ্যাঙ্কের স্ত্রী বলে দাবি করে এবং ফেজ 2 শুরু করে। ইয়েস, মনে আছে তো সেই হোটেলে হ্যাঙ্ক যখন ঘুমিয়ে পড়েছিল তখন স্টেপের উপর দায়িত্ব দেওয়া হয়েছিল হ্যাঙ্ককে তার রুমে ছেড়ে আসতে। তারপরেই তাদের মধ্যে সম্পর্ক হয় এবং এই হ্যাঙ্কের থ্রুতেই স্টেপ হয়তো ভলটেক কোম্পানিতে জয়েন করে এবং পরে হ্যাঙ্কের সাথে তার ভালোবাসা হয় এবং তারা বিয়ে করে। ওই যে বলে না সুচয় ঢুকে ভালো হয়ে বেরোনো, স্টেপ অ্যাকচুয়ালি এই কাজটাই তো করেছে। তবে স্টেপ অ্যাকচুয়ালি ভলটেক কোম্পানির কোনো এমপ্লয় না, এমনকি হ্যাঙ্কও ছিল না, তারা ছিল আনক্লেভ কোম্পানির এমপ্লয় যারা ফেজ 2 শুরু করে। আমরা রনি নামক সেই ছেলেটা যে ভল্ট 31-এর ছিল তার মুখ থেকেও ফেজ 2 এর কথাটা শুনতে পেয়েছি, অর্থাৎ কোনো একটা এক্সপেরিমেন্ট যেটা সেই আনক্লেভ করছে। মোটমাট এতক্ষণে হয়তো বুঝে গেছেন যে আনক্লেভই হচ্ছে মেইন ভিলেন। এখনো পর্যন্ত এইটুকুনি তো বোঝা যাচ্ছে। একটা বড় সড়ো তো কিছু আসতে চলেছে। অন্যদিকে সেই লিজেন্ড তারা একত্রিত হয়ে এগোচ্ছে সেই নিউ ভেগাসের দিকে। লুসি এবং ম্যাক্সিমাস তারা দেখেই বুঝতে পেরে যাচ্ছে যে এবার যুদ্ধ হবে, তাদের প্রস্তুতি নিতে হবে। অন্যদিকে ব্রাদারহুডের কথা কি ভুলে গেলে চলবে? তাদের মধ্যে তো একটা সিভিল ওয়ার লেগে গিয়েছে। তবে সেই ব্রাদারহুডের যে এল্ডার ছিল কুইন্টেস, সে এতদিন নিজেকে শান্তিপ্রিয় মানুষ মনে করছিল, তবে এখন বলে দিয়েছে যে যুদ্ধ যখন হবে তো হবে। সে নিজেকে কুইন্টেস দ্য ডিস্ট্রয়ার বলে ডাকছে এবং তাদের কাছে একটা ব্লুপ্রিন্ট লক্ষ্য করতে পারি একটা রোবটের, যেটার নাম হচ্ছে লিবার্টি প্রাইম আলফা। ওয়েল, এই রোবটটার গল্পটা আপনাদের জানিয়ে দিই। সেই সিনো আমেরিকান ওয়ার, আমেরিকার সাথে চায়নার যে পুরনো যুদ্ধটা হয়েছিল 200 বছর আগের, তখন এই রোবটটাকে ব্যবহার করার প্ল্যান করা হয়েছিল। তবে প্রপার পাওয়ার সোর্স না থাকার কারণে এটাকে অ্যাক্টিভেট করা যায়নি। তবে ব্রাদারহুড এবার যেভাবে পাগলা হয়ে গেছে তো শিওর এবার এরা লিবার্টি প্রাইমকে ইউজ করবে এবং গেমেও কিন্তু এই রোবটটার একটা বড় ভূমিকা রয়েছে। সো কি হবে এবার কি আসলেই আমরা সেই আনক্লেভের ডাইরেক্ট অ্যাকশন দেখতে পারবো? কারণ এতদিন আনক্লেভকে একটা শ্যাডো হিসাবে দেখানো হয়েছে। আমরা বুঝতে পারছি তাদের ইনফ্লুয়েন্স রয়েছে চারিদিকে, তাদের শক্তিটা রয়েছে, কিন্তু সরাসরি তাদেরকে দেখায়নি। তবে সিজন 2 এর শেষে আমরা দেখতে পাচ্ছি যে আনক্লেভ সম্পূর্ণভাবে অ্যাক্টিভেট হয়ে গেছে। স্টেফের পাঠানো বার্তাগুলো, অন্যদিকে এই সম্পূর্ণ কমনওয়েলথ থেকে যত লোক যা যা বার্তা পাঠাচ্ছে সব আনক্লেভের কাছে চলে গেছে এবং সেই আনক্লেভের পুরনো হেডকোয়ার্টারটা সেখানেও একদম তোড়জোড় দিয়ে কাজ শুরু হয়ে গেছে। তো কি হবে এবার এটাই দেখা বাকি। সো বড় সড়ই তো কিছু একটা হবে যেটা আমরা জানতে পারবো সিজন 3-তে। সো ফলআউট সিজন 2 এর সম্পূর্ণ স্টোরি আপাতত এইটুকুনি ছিল। আই হোপ আমি আপনাদের বোঝাতে পেরেছি আমার কেমন লেগেছে এই সিরিজটা। আমার দুর্দান্ত লেগেছে এবং দর্শকদের রিভিউ রেটিং আপনারা নিজেরাই চেক করে নিতে পারেন। এনিওয়েজ, আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলবেন না, আমিও পড়তে ইচ্ছুক। একই সাথে আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতেও ভুলবেন না, যেগুলো লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে। তো দেখা হচ্ছে সেখানে আপনাদের সাথে। টিল দেন ভালো থাকবেন, সাবধানে থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই।